সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, যা কার্যত বিশ্ব জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। এই অবরোধ কেবল একটি সামরিক বা কৌশলগত পদক্ষেপ নয়, এটি অর্থনৈতিক যুদ্ধের একটি তীব্র রূপ, যার লক্ষ্য হচ্ছে তেহরানকে চাপের মুখে ফেলে তার নীতি ও অবস্থান পরিবর্তনে বাধ্য করা। কিন্তু প্রশ্ন হলো, এই অবরোধ কতটা কার্যকর হতে পারে এবং ইরানের সামনে কি কোনো বাস্তব বিকল্প বা স্কেপ রুট আছে কি? আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। প্রথমত, ইরানের অর্থনীতির মূল ভিত্তি হল তেল ও গ্যাস রপ্তানি, এবং এই রপ্তানির একটি বিশাল অংশ নির্ভর করে হরমুজ প্রণালীর উপর। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি, যার মাধ্যমে শান্তিকালীন সময়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ করা হয়। ইরানের জন্য এই প্রণালী শুধু একটি বাণিজ্যিক রুট নয়, বরং অর্থনৈতিকভাবে টিকে থাকার প্রধান ধমনী। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। ফলে যুক্তরাষ্ট্রের অবরোধ সরাসরি এই লাইফলাইনকে আঘাত করছে। যুদ্ধ শুরুর পর ইরান নিজেই কার্যত এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সীমিত সংখ্যক দেশকে বিশেষ চুক্তির মাধ্যমে চলাচলের অনুমতি দেয়। এতে একদিকে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যায়, অন্যদিকে ইরান নিজে উচ্চমূল্যে তেল বিক্রি করে অতিরিক্ত রাজস্ব অর্জন করতে সক্ষম হয়। মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত ইরান প্রায় $5 বিলিয়ন কাছাকাছি আয় করেছে বলে ধারণা করা হয়, যা যুদ্ধের আগের সময় তুলনায় প্রায় 40% বেশি। এই অস্বাভাবিক আয় পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ সরবরাহ সীমিত থাকায় দাম বেড়ে যায় এবং ইরান নিজেই বাজার নিয়ন্ত্রণের সুবিধা পায়। কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার পর এই সুবিধা দ্রুত ক্ষয়ে যেতে পারে। অবরোধের অর্থ হল ইরানের জাহাজগুলো আর সহজে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারবে না এবং বিদেশি ক্রেতারাও ঝুঁকি নিয়ে ইরানি তেল কিনতে দ্বিধা করবে। ফলে ইরানের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এমনকি যদি তেলের দাম উচ্চ থাকে, তবুও রপ্তানি ভলিউম কমে গেলে মোট রাজস্ব হ্রাস পাবে। এর সঙ্গে যুক্ত হবে পরিবহন ব্যয় বৃদ্ধি, বিমা খরচ বৃদ্ধি এবং অবৈধ বা গোপন পথে রপ্তানির ঝুঁকি। এই প্রেক্ষাপটে ইরানের ফ্লোটিং স্টোরেজ বা সমুদ্রে ভাসমান তেল মজুদ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফেব্রুয়ারিতে প্রায় 127 মিলিয়ন ব্যারেল এবং পরবর্তীতে প্রায় 157 মিলিয়ন ব্যারেল তেল সমুদ্রে সংরক্ষিত ছিল বলে ধারণা করা হয়। এই মজুদ স্বল্প মেয়াদে কিছুটা স্বস্তি দিতে পারে, কারণ প্রয়োজন হলে তা বিক্রি করা যেতে পারে। তবে এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়, কারণ নতুন উৎপাদিত তেল যদি রপ্তানি করা না যায়, তাহলে সংরক্ষণ ক্ষমতা দ্রুত পূর্ণ হয়ে যাবে এবং উৎপাদন কমাতে বাধ্য হতে হবে, যা অর্থনীতির ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে। ইরানের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অতেল বাণিজ্য। প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল পণ্য, কৃষিপণ্য এবং বিভিন্ন শিল্পপণ্য ইরান থেকে রপ্তানি হয় এবং একই সঙ্গে দেশটি আমদানি করে যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স এবং খাদ্যপণ্য। এই বাণিজ্যের বড় অংশ নির্ভর করে সমুদ্রপথের ওপর। ফলে অবরোধের কারণে শুধু তেলের রাজস্ব নয়, বরং পুরো বাণিজ্য কাঠামোকেই ব্যাহত করতে পারে। এর ফলে দেশে পণ্যের ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামাজিক অসন্তোষ বাড়ানোর শঙ্কা রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইরান কি এই অবরোধ এড়িয়ে যেতে পারবে? ইতিহাস বলছে ইরান দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা মোকাবেলা করে এসেছে এবং বিভিন্ন বিকল্প পথ তৈরি করেছে। এর মধ্যে অন্যতম হল ঘোস্ট শিপ বা অদৃশ্য জাহাজ ব্যবহার। এসব জাহাজ তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে গোপনে তেল পরিবহন করে, যাতে আন্তর্জাতিক নজরদারি এড়ানো যায়। এই পদ্ধতি ইরানকে কিছুটা সহায়তা করতে পারে, কিন্তু এটি ঝুঁকিপূর্ণ এবং সীমিত ক্ষমতার একটি সমাধান। আরেকটি সম্ভাব্য বিকল্প হল স্থলপথে বাণিজ্য, বিশেষ করে চীনের সঙ্গে রেল যোগাযোগ। 2016 সালে চালু হওয়া চীন ইরান রেলপথের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশের মধ্য দিয়ে সংযোগ স্থাপন করেছে। এই রুট সমুদ্রপথের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে এবং পশ্চিমা নৌ অবরোধের ঝুঁকি এড়াতে পারে। তবে এখানে বড় সীমাবদ্ধতা হল তেল পরিবহন। পাইপলাইন ছাড়া বিপুল পরিমাণ ক্রুড অয়েল রেলপথে পরিবহন করা অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল। ফলে এই রুট মূলত অতেল পণ্যের জন্য কার্যকর হতে পারে।
চীনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের অধিকাংশ তেল রপ্তানি বর্তমানে চীনের দিকে যায়। যদি বেইজিং অবরোধ উপেক্ষা করে ইরানি তেল কেনা চালিয়ে যায়, তাহলে অবরোধের কার্যকারিতা অনেকটাই কমে যাবে। তবে এতে আন্তর্জাতিক উত্তেজনা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্র হয়তো খুব সতর্কভাবে পদক্ষেপ নেবে এবং সরাসরি চীনা জাহাজ আটকানোর মতো কঠোর পদক্ষেপ এড়িয়ে যেতে পারে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই অবরোধ একটি দ্বিমুখী ফলাফল তৈরি করতে পারে। একদিকে এটি ইরানের অর্থনীতিকে চাপে ফেলবে এবং সরকারকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে। অন্যদিকে এটি জাতীয়তাবাদী মনোভাব জাগিয়ে তুলতে পারে এবং সরকারকে আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করতে পারে। ইতিহাসে দেখা গেছে বহিরাগত চাপ অনেক সময় একটি দেশের অভ্যন্তরীণ ঐক্যকে শক্তিশালী করে, বিশেষ করে যখন তা অন্যায় বা আগ্রাসন হিসেবে উপস্থাপন করা হয়। সামরিক দিক থেকেও পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরান বহুবার হুঁশিয়ারি দিয়েছে যে তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই প্রণালী খোলা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই এলাকায় যে কোনো সামরিক সংঘর্ষ দ্রুত বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানির বাজারের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। সরবরাহ বিঘ্নিত হলে তেলের দাম বাড়বে, যা তেল আমদানিকারক দেশগুলোর জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি বিকল্প জ্বালানি উৎসের প্রতি আগ্রহ বাড়াতে পারে এবং দীর্ঘমেয়াদে বাজার কাঠামো পরিবর্তন করতে পারে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রের এই অবরোধ ইরানের জন্য একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে, বিশেষ করে যদি এটি দীর্ঘস্থায়ী হয়। তবে এটি কোনো গেম ওভার পরিস্থিতি নয়। ইরান বিভিন্ন বিকল্প পথ ব্যবহার করে কিছুটা হলেও সামাল দিতে পারে, যেমন গোপন রপ্তানি, স্থলপথ বাণিজ্য এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু এই বিকল্পগুলো সম্পূর্ণভাবে সমুদ্রপথের বিকল্প হতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংকটের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। যদি আলোচনার মাধ্যমে সমাধান হয়, তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে পারে। আর যদি সংঘাত বাড়ে, তাহলে এটি শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় সংকটে পরিণত হতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিএস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।